জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গেল বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মামলা করা হয়। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ নিয়ে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউটর টিম। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর সংশোধনীর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পরিষদের বৈঠকে এই অনুমোদন হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, বর্তমানে আইনে কোনো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান নেই। সন্ত্রাসবিরোধী আইন 2009-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করা প্রয়োজন। তাই সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় অভিযোজন ও অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন, সামাজিক মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করা হয়। সংশোধনীটি সোমবার অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারি আদেশ জারির পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। গেজেট হলে কমিশনের বৈঠক হতে পারে কালই। অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো। তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। নিষিদ্ধ থাকায় কেউ আওয়ামী লীগের কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময়ে উচ্চবিলাসী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এখনও যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার কথাও জানান তিনি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি। ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নিলে এমন বিব্রতকর পরিস্থিতি সরকারকে পড়তে হতো না। প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদ দলের বিচার করার সিদ্ধান্তকে তার দল সঠিক মনে করে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিভিন্ন সভা ও সমাবেশ আলোচনায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি বারবারই তার দল উত্থাপন করেছে জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। আন্দোলনের মুখে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো বিএনপি।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো, তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় জামায়াত ইসলামী। রোববার সিরডাপে এক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকারের সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত, কারণ মানুষ ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিছু সংস্কারের নিশ্চয়ই প্রয়োজন আছে, আমরা সেসব প্রস্তাব দিয়েছি। সেসব সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত বলে আমরা মনে করি। জনগণ বহু বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমাদের তরুণ প্রজন্ম ভোটার হয়েও কখনোই ভোট দিতে পারে নাই। তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। নাগরিক হিসাবে তাদের ওটাই সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে চায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাতে শাহবাগ চত্বরে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে জুলাই আন্দোলনে আহতদের আন্দোলনে এসে একথা জানান তিনি। পরে রাস্তা ছাড়লেও দাবি আদায়ে অনড় জুলাই আহতরা। এর আগে রোববার সকাল থেকে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়। আহতরা বলেন, আন্দোলনের 9 মাস পার হলেও এখনও সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না তারা। অনতিবিলম্বে তারা পূর্ণ চিকিৎসার দাবি জানান। এ সময় জুলাই ঘোষণাপত্র দিয়ে সময় সাপেক্ষের জন্য ফ্যাসিবাদীদের সহযোগীদের দায়ী করেন জুলাইয়ের আহতরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তাদেরকে পদ থেকে বিতাড়িত করতে হবে। এছাড়া 30 দিন নয়, বরং অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে তার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনিক যত রকম প্রক্রিয়া আছে সেইগুলোর থেকে তাকে বহিষ্কার করতে হবে। আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা রয়েছে। 2 নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন। সরকার এর আগেও বলেছেন, কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন, সরকার বলেছেন 30 কর্মদিবস। এদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন না হলে সবাইকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। ঢাবি টিএসসিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া 7টি সংগঠনের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। বক্তারা বলেন, জুলাইকে ধারণ করে এমন সব সংগঠনকে ঐক্যের মধ্যে দিয়ে আনা হবে। এ সময় আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনে দাবির একাংশ পূরণ হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দলীয় পরিচয় বহন করা, মিটিং করা, পারস্পরিক যোগাযোগ রাখা, দলকে সংগঠিত করা, অনলাইন অফলাইনে প্রচার প্রচারণা চালানো, এই ধরনের যতগুলো বিষয় রয়েছে সবগুলো কার্যক্রমকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে আমরা মনে করব এই পরিপত্রে জনগণের ভাষার প্রতিফলন ঘটায়। এই যে আমাদের যে দাবিটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিত করা, এটা যতদিন না পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো আমরা আমাদের একদম চাক্ষুষ যে রেজাল্ট সেটা পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা পর্যবেক্ষণে থাকবো এবং আমাদের কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যাবো। আপনারা প্রকাশ না করলে আমরা জুলাই ঐক্য নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের দোসরদের তালিকা জনসম্মুখে প্রকাশ করব।
বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন সহ 4 জেলায় মৃত্যু হয়েছে 11 জনের। এছাড়া ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। 3 দিনের টানা তাপদাহের পর বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায়। নাসিরনগরের টেকানগর এলাকায় ধান কাটার সময় এক কৃষক এবং গোকর্ণ গ্রামে গরু চড়ানোর সময় বজ্রপাতে মারা যান আরেক কৃষক। দুর্গাপুরে বাড়ির উঠানে খেলার সময় মৃত্যু হয় জাকিয়া নামে এক শিশুর। এছাড়া আখাউড়ায় জমিতে কাজ করার সময় মৃত্যু হয় আরও 2 কৃষকের। কিশোরগঞ্জের ভৈরবে 2 জন এবং পোলাওয়ার চর মারা যায় আরও 1 জন। চাঁপাইনবাবগঞ্জের মাঠে ধান কাটার সময় এক কৃষক ও হবিগঞ্জের আজমেরীগঞ্জে গোসলের সময় বজ্রপাতে মারা গেছেন আরও 1 জন। এদিকে ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নে আকস্মিক ঝড়ে গাছের নিচে চাপা পড়ে 2 রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকায় থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় এলডিসি উত্তরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এলডিসি উত্তরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতি বিনিয়োগকারী, অর্থদাতা ও উন্নয়ন সহযোগীদের সমর্থন আছে। চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদারের পাশাপাশি সম্মিলিতভাবে নির্দিষ্ট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। এদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি আর চলবে না। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের নন্দনকাননে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আর অশান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ফ্যাসিবাদের পতনের পর মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রেসক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা হয়। র্যালিটি জাতীয় প্রেসক্লাব থেকে কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মের অনেকেই অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পরই এই সরকারের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। ভারতের পুশিন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো না। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংবিধান সংশোধনের 7টি দাবি পেশ করা হয়েছে। সকালে কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণ অভ্যুত্থানের প্রায় সবকটি দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভায় দাবিগুলো উত্থাপন করা হয়। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 2 মেয়াদ দায়িত্ব পালন, জুলাই সনদকে সংবিধানের পরিপৃষ্ঠ হিসেবে সংযুক্ত সহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলোর পক্ষে বিপক্ষে মত দেন আইন উপদেষ্টা সহ বিভিন্ন দলের নেতারা। পাশাপাশি দলগুলোকে তা বাস্তবায়নে অঙ্গীকার ও নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচির দাবিও জানানো হয়। সভায় 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনাকে উচ্চাশা বলে মন্তব্য করেন আসিফ নজরুল। নতুন সংবিধান তৈরির আগ পর্যন্ত 72-এর সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মনে করেন তিনি। তবে নতুন সংবিধান তৈরি ছাড়া নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সংসদগত প্রস্তাবটি তৈরি করা। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে, এখানে হচ্ছে আমার আপত্তি। শুনে, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। তো নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি, এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারবে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই, এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা, আমরা মনে করি যে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত। তবে এই ইন্টারিম সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে। আওয়ামী লীগ এখনও হুমকি দিয়ে যাচ্ছে জানিয়ে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পাশাপাশি জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চান ডাকসুর সাবেক এই ভিপি। আর দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি, যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত 9 মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায়, এখনো আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায়, কিংবা হাসনাতদের উপরে হামলা হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি। ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করায় এই মিছিল করে দলটি। বিজয়নগরে বক্তারা বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হবে তখন সেটা হবে চূড়ান্ত বিজয়। সাময়িকভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, তবে এই সরকারকে নিশ্চিত করতে হবে যাতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন কোনোভাবেই যাতে বাংলাদেশে রাজনৈতিক মিটিং মিছিল করতে না পারে। এদিকে চট্টগ্রাম সিটি মেয়রের উপস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন
3 জন। রোববার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সন্তান ও অভিভাবক ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্মারক বইয়ে নাম ভুল নিয়ে শুরু হয় তর্কাতর্কি, যা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। আহত হন 3 জন। উপস্থিত মেয়র ডক্টর শাহাদত হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করেন এবং সংশোধনের আশ্বাস দেন। তিনি বলেন, জুলাই শহীদরা গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তরুণদের তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত। পরে অনুষ্ঠানে সংবর্ধনাকারীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। আগামী বছর থেকে মাঠ পর্যায়ে চাষিদের কাছ থেকে সরকার সরাসরি ন্যায্য মূল্যে লবণ কিনবে বলে জানিয়েছেন শিল্প সচিব ওবায়দুর রহমান। কক্সবাজারে লবণ চাষ ও বিপণন সংক্রান্ত এক সভায় তিনি কথা বলেন। এ সময় কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে লবণ সংরক্ষণাগার তৈরির জন্য জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান সচিব। পরিকল্পনা করতেছে, আমাদের লবণ ক্রয় করলে তো আমাদের তো গোডাউনে রাখতে হবে, সুতরাং আমরা কোন কোন জায়গায় গোডাউন করব, কিভাবে করব, এইটা নিয়ে আমরা এখন চেষ্টা করতেছি। যেহেতু সরাসরি চাষিদের কাছ থেকে কিনতে পারছি না, এই জন্য এই মুহূর্তে ফিক্সড করা হয়তো সম্ভব হবে না। আমরা এই নেক্সট ইয়ে থেকে আমরা ফিক্সড করে দিব চলে, এবং সেটা নীতিমালার মধ্যে থাকবে যে চাহিদা এবং অন্যান্য বিষয়গুলোর প্রেক্ষিতে ওটা আপ ডাউন হবে। চীনের উত্থান ও চ্যালেঞ্জের গল্প তুলে ধরা চীনা বই শি জিনপিং দেশ প্রশাসনের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মোড়ক উন্মোচন করেন চীনা রাষ্ট্রদূত, সড়ক ও সেতু উপদেষ্টা সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। চীনা রাষ্ট্রদূত বলেন, বইটির বাংলা সংস্করণ বাংলাদেশি পাঠকদের কাছে চীনের উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ও শাসন দর্শন সম্পর্কে ধারণা দেবে। চীনা বাংলাদেশের সম্পর্কের 50 বছরে এটিকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন তিনি। বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান ও উপদেষ্টা ফজল কবির খান। ঢাকায় চীনা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা ও অপেরা শো চালুর বিষয়ে কাজ চলছে বলে জানান সড়ক ও সেতু উপদেষ্টা। আর রাজনৈতিক দলের নেতারা ঢাকা বেইজিং সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেন। Bangladesh and China can set an example of how cooperation between nations can transform the hundreds and create a brighter tomorrow for the Bangladesh and China and the whole world. The book talks about neighborhood diplomacy. We are talking about neighborhood diplomacy and a peaceful coexistence. The book talks about combating corruption. We are writing a new chapter for our exchanges on state governance and people-to-people ties. We look forward to working with Bangladesh counterparts to facilitate release of subsequent volumes in near future. রাজধানীর গ্রিন রোডের কম্পোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে অবহেলার স্বপ্নর সাবেক পরিচালক শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ডিআরইউতে জাস্টিস ফর শিমুল শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানান প্রয়াত শামসুদ্দোহা শিমুলের স্ত্রী সাইমা সুলতানা। লিখিত বক্তৃতায় তিনি বলেন, 2024 সালের 21 আগস্ট রাতে গ্রিন রোড কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের সেপ্টোপ্লাস্টি অস্ত্রোপচার করেন শামসুদ্দোহা। অধ্যাপক ডাক্তার জাহের আল আমিন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ইফতেখারুল কাউসারের তত্ত্বাবধানে থাকা অবস্থায় শামসুদ্দোহা শিমুলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চরম অবহেলায় অপারেশন থিয়েটারেই মারা যান তিনি। দেশের বক্ষব্যাধি চিকিৎসকদের প্রাচীন সংগঠন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উদযাপিত হয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে বৈজ্ঞানিক তথ্য ও জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে দেশের চিকিৎসার ব্যবস্থার উন্নতি করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকগণ দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। আরও ছিলেন সংগঠনটির সভাপতি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল এবং মহাসচিব ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া।
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা 15 জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজেপি। এ নিয়ে এখন পর্যন্ত আটক 74 জনকে নিজ নিজ এলাকায় থানা পুলিশের হাতে সোপর্দ করা হলো। রোববার সকালে আটককৃতদের ঠিকানা যাচাই বাছাই করে বড়লেখা ও কমলগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেন 52 বিজেপি। জানায় তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা সহ বিভিন্ন জেলায়। তারা বিভিন্ন সময় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে গুজরাট, আসাম সহ বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিল। ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে বিএসএফের হাতে হস্তান্তর করে। এদিকে গেল বুধবার মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 124 জন বাংলাদেশি অনুপ্রবেশ করে। এর মধ্যে 79 জনকে বিজিবি আটক করলেও বাকি 45 জনের খোঁজ পাওয়া যায়নি। দেশকে সুরক্ষিত রাখার লক্ষ্যে অনুপ্রবেশ, বহির্গমন এবং চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সিলেট বিজিবি 48-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় ভারত সন্ধ্যাকালীন কারফিউ জারির পর অতিরিক্ত নজরদারির পাশাপাশি মাইকিং সহ সচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করার কথা জানান তিনি। ভারতীয় নাগরিকদের পশ্চিম ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় অন্তত 31 কিলোমিটার সীমান্তে টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান প্রতিরোধ ও বাসিন্দাদের নিরাপত্তায় সীমান্তের 150 গজের মধ্যে চলাফেরা না করার নির্দেশনা দেওয়ার কথাও জানান বিজিবির 25 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। বসুন্ধরা আবাসিক, ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন বড় কর্পোরেট কোম্পানি ও হাউজিংগুলো সিটি কর্পোরেশনের পৌর কর ফাঁকি দিচ্ছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ এজাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৌরকর মেলা উদ্বোধনের পর প্রশাসক বলেন, কর না দিয়ে জনগণকে সুবিধা দিতে পারবে না সিটি কর্পোরেশন। কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে জনবল ঘাটতির কারণে কর সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুতই তা সমাধানের আশ্বাস দেন মোহাম্মদ এজাজ। বসুন্ধরা এত বড় একটি রেসিডেন্সিয়াল এলাকা, দীর্ঘদিন হলো আমরা সেখান থেকে কোনো ট্যাক্স পাচ্ছি না। ইউনাইটেড হসপিটালটা আছে, তাদের কাছ থেকে আমরা প্রায় 40 কোটি টাকা আমরা ট্যাক্স পাই। তারা মামলা করে বসে আছে। আমরা ওয়েস্টিনের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই 2014 পরে, তারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছেন না। রেনেসেন্স যে হোটেলটা আছে, এটা ইকবাল সাহেবের হোটেল, আপনারা জানেন। তারা ওই ক্ষমতায় আসার পর থেকে তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিচ্ছেন, এখনও ট্যাক্স দিচ্ছেন না, কারণ হচ্ছে যে মামলা করে আছে। নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রার্থনায় মঙ্গল কামনায় করেন বুদ্ধের অনুসারীরা। ভোরে বান্দরবান ও চট্টগ্রামের বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হন বুদ্ধের অনুসারীরা। পরে স্নান ও পূজা অর্চনা সহ প্রার্থনায় অংশ নেন তারা। এ সময় বুদ্ধের সম্মানে ফুল ফল উৎসর্গ করা হয়। ধর্মীয় রীতি মেনে নানান কার্যক্রমে অংশ নেন বৌদ্ধ সন্ন্যাসীরা। অষ্টশীল ও পঞ্চশীলে শপথ করেন তারা। এ সময় সহিংস পৃথিবী গড়তে সবাইকে বুদ্ধের শিক্ষা নেয়ার আহ্বান জানানো হয়। পরে চট্টগ্রাম নগরীর বন্দর কানন বৌদ্ধ বিহার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। আমাদের প্রার্থনা একটি, বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করি এই অশান্ত বিশ্ব শান্ত হোক, আমাদের মধ্যে সবার সাম্য, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা আমাদের মধ্যে বিরাজ করুক। এই বিশ্বে যে এখন যুদ্ধের দামামা বাজছে, আমরা চাই বুদ্ধের অমোঘ বাণী দিয়ে শান্তি পৃথিবীতে বর্ষিত হবে। আমরা আজকে শান্তি শোভাযাত্রা চট্টগ্রাম থেকে বের করেছি। বাংলাদেশি বৌদ্ধ সহ বিশ্বের সকল জনসাধারণকে আমরা শান্তি মৈত্রীর আহ্বানে শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীকে বাঁচাতে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী সাম্পান বাইচ ও চাটগাইয়া সংস্কৃতি মেলা। রোববার বিকেল থেকে ফিরিঙ্গি বাজার ঘাট থেকে শুরু হয় সাম্পান বাইচ, শেষ হয় পাথরঘাটা ব্রিজ এলাকায়। চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সাম্পান মাঝি কল্যাণ সমিতির আয়োজনে হাজারো মানুষ নদীর দুই পাড়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ইছানগর কর্ণফুলী ঘাটের দল।
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। তিনি অবৈধ দখল উচ্ছেদে সকল সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরিবেশের আইন আমরা মানব এবং আমরা আজকে এখানে কর্ণফুলী নদীর যে ড্রেজিং প্রকল্প হয় আপনারা জানেন যে সেখানেও আজকে আশেপাশে অনেক সন্ত্রাসীরা সেখানে অপরিকল্পিতভাবে কর্ণফুলী ড্রেজিং করছে, সেগুলো আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং যারা এগুলি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভারত পাকিস্তান অস্ত্রবিরতিতে ভূমিকা রাখার পর কাশ্মীর সংকট সমাধানে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে সোশ্যালে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। লেখেন, কাশ্মীর ইস্যুতে হাজার বছরে সমস্যার কোনো সমাধান মেলে কিনা সে বিষয়ে আপনাদের সাথে কাজ করতে রাজি আছি আমি। কাশ্মীর সংকটের ইতিহাসকে অতিরঞ্জিত করে হাজার বছরের বলে উল্লেখ করেন ট্রাম্প। 1947 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া এবং দেশ ভাগের সময় থেকেই মুসলিম অধ্যুষিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে আছে ভারত ও পাকিস্তান। কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধুর পানি চুক্তি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তান পরিস্থিতি। স্বস্তি ফিরেছে দুদেশের সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে। স্বল্প সময়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, ইরান সহ বিশ্বের অনেক দেশ। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বেশ কিছু শহরে হামলা করেছে পাক সেনারা। সেই আতঙ্কে দেশটির পাঞ্জাব রাজ্যর অমৃতসরে এখনও রেড অ্যালার্ট জারি রেখেছে রাজ্য সরকার। বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি হলেও সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে নিষেধাজ্ঞা আগের মতোই থাকবে। ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একথা জানান রয়টার্স। এদিকে নিরাপত্তার স্বার্থে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিন বছর ধরে চলমান যুদ্ধে এই প্রথম ইউক্রেনকে সরাসরি অস্ত্রবিরতির আলোচনার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আগামী 15 মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চান তিনি। শনিবার টেলিভিশনের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বলেন, মস্কো সরাসরি আলোচনা করতে আগ্রহী। ইউক্রেনের সাথে বৈরিতার কারণ অনুসন্ধান করে তা সমূলে উৎপাটন করতে হবে বলেও মন্তব্য করেন পুতিন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথেই হাঁটতে চায় রাশিয়া। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরের সময় রাশিয়াকে 30 দিনের নিঃশর্ত অস্ত্রবিরতির প্রস্তাব দেন। ইউরোপীয় নেতাদের চাপে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। গাজার সংকট বাড়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বকে দায়ী করে মুসলিম বিশ্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বলেন, মুসলিম বিশ্বকে গাজার দুর্ভিক্ষ, গণহত্যার বিষয়ে ভুলে গেলে চলবে না। এই সংকট আরও বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র আর ব্রিটেনকে দায়ী করে খামেনি পুরো বিশ্বকে ইসরায়েলের বিপরীতে দাঁড়ানোর আহ্বান জানান। এ অবস্থায় উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় মানবিক সংকট পৌঁছেছে চরমে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে স্পেনের রিয়াল মাদ্রিদে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। চলতি সপ্তাহে ইসরায়েলের ক্যাবিনেটে প্রস্তাব অনুমোদন হয়েছে গাজায় রীতিমতো অভিযান জোরদারের। শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন কমপক্ষে 14 জন। রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন যাত্রীবাহী বাসটি 70 জন বৌদ্ধ পুণ্যার্থী নিয়ে দক্ষিণাঞ্চলের শহর কাটারাগামা থেকে কেন্দ্রীয় শহর কুরুনেগামালার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি রাজধানীর কলম্বো থেকে প্রায় 140 কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড়ি শহর কোটমালের কাছে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থল থেকে 15 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 6 জনের প্রাণ যায়। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।